নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি হচ্ছে অনুশীলন বা মাইক্রো টিচিং। আমরা যখন শিক্ষকতা জবে জয়েন করি তার আগে আমাদের কিন্তু একটি ট্রেনিং নিতে হয়, হয় বিএড না হলে ডিএলএড। এই দুটো ট্রেনিংয়ের সময় আমরা ছাত্রছাত্রীদের চাকরি পাওয়ার পর বাস্তবে গিয়ে আমরা ছাত্রছাত্রীদের কিভাবে পড়াবো, কি কি ত্রুটি বিচ্যুতি থাকে টিচারদের, সেগুলো দূর করতে বিভিন্ন পথ অবলম্বন করতে হয় বা বিভিন্ন জিনিস শিখতে হয়। তার মধ্যে অনুশীলন একটি অন্যতম, বা মাইক্রো টিচিং হলো একটি অন্যতম। মাইক্রো টিচিং এবং ম্যাক্রো টিচিং বলে দুটো পদ্ধতি আছে। এখানে আমরা মাইক্রো টিচিং সম্পর্কে জানবো। তা মাইক্রো মানে নামেই আমরা বুঝতে পারছি যে মাইক্রো মানে ছোট বা ক্ষুদ্র। তাহলে আমরা পুরোপুরি একটা ক্লাস নেওয়ার পূর্বে, একটি ক্লাসের সময়সীমা কত? 40 থেকে 45 মিনিটের উপরে। তাহলে সেই সম্পূর্ণ ক্লাস নেওয়ার আগে আমাদের বুঝতে হবে ক্লাসগুলো কিভাবে নিতে হয়, ক্লাসে কী কী সমস্যা হয়, সব কিছুই কিন্তু আমরা শিখি। এই যে সম্পূর্ণ ক্লাসকে আমরা ছোট ছোট অংশে ভাগ করে যখন আমরা কোনো কিছু শিখব, তখনই ওটা হচ্ছে মাইক্রো টিচিং। আমরা আগে মাইক্রো টিচিং মানে ছোট ছোট অংশে 10-15 মিনিট 20 মিনিট ক্লাস নিয়ে ক্লাসে কীভাবে পড়াবো, কী ত্রুটি বিচ্যুতি থাকছে, তারপর সেই পড়াটার থেকে ফিডব্যাক নেওয়া, তারপর পুনরায় আবার শিক্ষার্থীদের পড়ানো। মানে এখানে কিন্তু শিক্ষার্থী শিক্ষক সবাই কিন্তু একই রকমের থাকে। মানে আমাদের যে বন্ধুবান্ধবরা যাদের সঙ্গে আমরা ট্রেনিংটি নিতে গিয়েছি তারা হয়তো সামনে বসে থাকে, আমরা ক্লাস নিই, ক্লাস নিয়ে বোঝার চেষ্টা করি যে আমাদের কোথাও ভুল ত্রুটি থাকলো কি না। এইভাবে আমরা প্রথমেই কিন্তু শিখে নিই, তারপর কিন্তু আমরা ম্যাক্রো টিচিংয়ের দিকে যাই। তা এই আলোচনাটাই আমরা বিস্তারিতভাবে করব। বিস্তারিত আলোচনার পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ, আমাদের ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন বিস্তারিত আলোচনায় চলে যাই। অনুশীলনের অর্থ। অনুশীলন কথাটির ইংরেজি প্রতিশব্দ দ্বারায় মাইক্রো টিচিং, যার অর্থ হলো ক্ষুদ্রাকার সংগঠিত শিখন প্রক্রিয়া। এটি হলো একটি বিশেষ শিক্ষক প্রশিক্ষণ প্রক্রিয়া। মানে শিক্ষক প্রশিক্ষণ প্রক্রিয়া বলতে যে বিএড ডিএলএড যেটার কথাই বলছি, যে নামই আপনারা জানেন না কেন, আগে পিটিটিআই ছিল। শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থীর দ্বারা শিক্ষক হিসেবে শিক্ষালাভের অনুশীলনী হলো অনুশীলন। অনুশীলন শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের শিক্ষাদানের কোনো বিশেষ পদ্ধতি নয়, এটি হলো শ্রেণীকক্ষে শিক্ষাদানের পূর্বে দক্ষ শিক্ষক তৈরির একটি বিশেষ কৌশল মাত্র। বলছিলাম কাজে যুক্ত হওয়ার পূর্বে আমরা যে ট্রেনিং নিই, সেই ট্রেনিংয়ে আমাদের যে জিনিসগুলো শেখানো হয় তার মধ্যে অনুশীলন একটি গুরুত্বপূর্ণ বিষয়। শ্রেণীকক্ষে কোনো বিষয়কে কেন্দ্র করে সমগ্র পাঠদান প্রক্রিয়াকে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র শিখন উদ্দেশ্যে ভাগ করা হয়। শিক্ষণার্থীরা শিক্ষক এই শিখন উদ্দেশ্যগুলো অনুশীলনের মাধ্যমে অর্জন করার চেষ্টা করে। তার মানে শিক্ষক হবু শিক্ষক যাদের, তাদের শিক্ষাদানের পূর্বে যে শিক্ষাদানটা ঠিকমতো হচ্ছে কি হচ্ছে না, হবে কি হবে না, ত্রুটি বিচ্যুতিগুলো দূর করা, কিভাবে পড়াবো, সব কিছু শেখা হয় কিন্তু এই অনুশীলনের মাধ্যমে। কয়েকটি অনুশীলনের সংজ্ঞা আমরা জেনে নিই। DW অ্যালেন কি বলছে? এ স্কেল ডাউন টিচিং এনকাউন্টার ইন ক্লাস সাইজ অ্যান্ড ক্লাস টাইম। A scale down teaching encounter in class size and class time. Allen and F কি বলেছেন? as a system of control practice that make it possible to concentrate on specific teaching behavior and to practice teaching under control condition. এই সংজ্ঞাগুলো আপনারা দেখে নেবেন। এই সংজ্ঞাগুলো থেকে যে বিষয়গুলো আমরা পেয়েছি তার মধ্যে হচ্ছে অনুশীলনের সময়কাল সংক্ষিপ্ত, 5 থেকে 20 মিনিটের মধ্যে। অনুশীলনে শ্রেণীর আয়তন ক্ষুদ্র, শ্রেণীর আয়তন ক্ষুদ্র বলতে শ্রেণীকক্ষে যে স্টুডেন্টগুলো থাকবে সেই স্টুডেন্টগুলো 5 থেকে 10 জন। এই অনুশীলনে যে স্টুডেন্টরা থাকবে সেই স্টুডেন্টরা কিন্তু বাস্তব স্টুডেন্ট নয়। যারা আমাদের সঙ্গে ট্রেনিং নিচ্ছে তাদেরকে আমরা সামনে রেখে তাদের সামনে আমরা কোনো একটি টপিক নিয়ে আলোচনা করি,
সেই টপিক আলোচনার সময় আমাদের কি ত্রুটি বিচ্যুতিগুলো আছে সেগুলো বোঝার চেষ্টা করি এবং সেই বিষয়ের সম্পূর্ণ বিষয়ের ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে আমরা সেই বিষয়টি কিন্তু পড়িয়ে বোঝানোর চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি যে আমরা কতটা পড়াতে পারবো কতটা পারবো না। আর যদি পড়াতে পারি খুবই ভালো, যদি পড়াতে না পারি সেই যে দুর্বল অংশগুলোকে বাদ দিয়ে আমাদের সেই জিনিসগুলোকে স্ট্রং করতে হবে, মানে ভুল ভুল অংশগুলোকে বাদ দিয়ে সেই ইমপ্রুভ করতে হবে আমাদের। 3 নাম্বার, অনুশীলনের ক্ষেত্রে মূল শিখন প্রক্রিয়াকে দক্ষতা অনুযায়ী কতগুলো ভাগে ভাগ করা হয় ও প্রতিটি ভাগকে পৃথক পৃথকভাবে অনুশীলনে প্রয়োগ করা হয়। তাই বলা যায় যে অনুশীলন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে শ্রেণীকক্ষের বাস্তব পরিস্থিতিতে শিক্ষার্থীর শিক্ষক সমগ্র শিখন প্রক্রিয়াকে নির্দিষ্ট কতগুলো শিখন দক্ষতা নির্দিষ্ট সময়কালের মধ্যে অনুশীলন করে থাকেন। এবার আমরা অনুশীলনের নীতিসমূহ বা প্রিন্সিপাল অব মাইক্রো টিচিং সম্পর্কে পয়েন্ট বাই পয়েন্ট জেনে নিই। অনুশীলনের নীতিসমূহ। 1 নাম্বার, অনুশীলন এই যুক্তিসিদ্ধ বক্তব্যের ভিত্তির উপর প্রতিষ্ঠিত যে শিখন কতগুলো শিখন দক্ষতার উপাদান ভাঙা যেতে পারে, মানে কতগুলো শিখন উপাদানের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিয়ে আমরা কিন্তু এই মাইক্রো টিচিংটি সম্পূর্ণ করি। 2 নাম্বার, শিক্ষণ দক্ষতাটি অনুশীলনযোগ্য, পর্যবেক্ষণযোগ্য, নিয়ন্ত্রণযোগ্য, পরিবর্তনযোগ্য, পরিমাপনযোগ্য এবং সংজ্ঞায়িত হতে পারে। 3 নাম্বার, অনুশীলন পর্বে প্রতিবার্তা বা এই অংশে তাৎক্ষণিক সমালোচনামূলক প্রতিবার্তা শিক্ষার্থী শিক্ষক এর পারদর্শিতা একটি বিশেষ দিককে ফোকাস বা কেন্দ্রীভূত করে এবং এর উন্নয়নের জন্য একটি পুনঃপরিকল্পনা গ্রহণ করে। তার মানে অনুশীলনে আমরা যে জিনিসটি পড়াচ্ছি বা জানার চেষ্টা করছি সেই জিনিসটির প্রতি আমাদের পারদর্শিতা কতটা সেটি দেখা হয় এবং যদি ভালো হয় তো ভালো কথা, যদি ভালো না হয় সেটি উন্নতির জন্য আবার পুনরায় সেই বিষয়টির উপরে আমরা নজরদান করব। 4 নাম্বার, অনুশীলনে পাঠের সময় পরিসর, শিক্ষার্থীর সংখ্যা এবং তত্ত্বাবধানের উপর একটি উচ্চ মাত্রার নিয়ন্ত্রণ আরোপিত থাকে। 5 নাম্বার, অনুশীলনে শিখন প্রতিবার্তা, পুনঃশিখন সহ স্কিনারের আচরণ, রূপদান এবং তত্ত্বকে প্রয়োগ করা হয়। 6 নাম্বার, কোনো দক্ষতার শিখনের ক্ষেত্রে শিক্ষার্থীর সামর্থ্য ও দক্ষতার কথা যেমন বিবেচনা করা হয় তেমনি শিক্ষার্থী শিক্ষকদের অনুপ্রাণিত করতে হয় অভ্যন্তরীণ প্রেরণা বা প্রাথমিক প্রেরণার মাধ্যমে। 7 নাম্বার, একটি নির্দিষ্ট দক্ষতার পারদর্শিতা অর্জনের পর দ্বিতীয় কোনো দক্ষতা বা পরবর্তী দক্ষতা অর্জনের কাজ করা হয়। এবার আমরা অনুশীলনের বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নিই। অনুশীলনের আকার ক্ষুদ্র, ছাত্র সংখ্যা 5 থেকে 10 জন। 2 নাম্বার, অনুশীলনের সময় অত্যন্ত সংক্ষিপ্ত, 5 থেকে 20 মিনিট। 3 নাম্বার, অনুশীলনের বাস্তব পরিস্থিতিতে অনুশীলন করা হয় এবং এখানে শিক্ষক, শিক্ষার্থী এবং শিক্ষণীয় বিষয়বস্তু থাকে। 4 নাম্বার, অনুশীলনের মাধ্যমে শিক্ষণের আচরণাবলী বা দক্ষতার উন্নয়ন ঘটানো সম্ভবপর। আগেই বলছিলাম যে জিনিসগুলো আমাদের ভুলভ্রান্তি হচ্ছে সেগুলো আমরা উন্নতি করার জন্য কিন্তু অনুশীলনে অংশগ্রহণ করি। 5 নাম্বার, অনুশীলনে তাৎক্ষণিক ফলশ্রুতি বা ফিডব্যাক জানা যায়, ফলে শিক্ষক সহজেই ও দ্রুত নিজের ত্রুটি সংশোধন করতে পারে। ফিডব্যাক নিলাম, সেই জিনিসটি আমরা ভালো মতো পড়াতে পারলাম কিনা সেটি বোঝা গেল। যদি শিক্ষার্থীরা বুঝে গেল তার মানে আমরা ঠিকঠাকভাবে সেটি বোঝাতে পেরেছি, আর যদি বোঝাতে না পারি সেই জিনিসটি আমরা সংশোধন করে নেব। 6 নাম্বার, শিক্ষণ দক্ষতাগুলোর উপর সহজে পাণ্ডিত্য অর্জন করা সম্ভবপর হয়, কারণ বারবার প্র্যাকটিস করব। এই বারবার প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু আমাদের শিক্ষণ যে দক্ষতার সবগুলোই কিন্তু আমাদের কিন্তু অর্জন কিন্তু হয়ে যাবে। যে ভুল ত্রুটিগুলো আছে, যেখানে আমাদের খামতি আছে, সেগুলো কিন্তু অনায়াসে কিন্তু এই মাইক্রো টিচিংয়ের মাধ্যমে কিন্তু দূর করা সম্ভব। 7 নাম্বার, অনুশীলন রিমেডিয়াল টিচিংয়ের অনুরূপ, কারণ দক্ষতা অর্জন করতে না পারা পর্যন্ত বারংবার প্রয়োগের সুযোগ দেওয়া হয়। বলছিলাম এটা আমরা বারংবার, কারণ এখানে কি আমরা শিখতে গেছি, তাই না? তাহলে যতক্ষণ পর্যন্ত না শিখবো ততক্ষণ পর্যন্ত আমরা তো এটা বারংবার করতেই থাকবো শেখার জন্য। 8 নাম্বার, এই অনুশীলনের মাধ্যমে সহজেই সুযোগ্য শিক্ষক তৈরি করা যায়, কারণ আমাদের ভুল ত্রুটিগুলো যদি আগেই আমরা দূর করতে পারি তাহলে তো আমাদের টিচিং যোগ্যতা বা উন্নয়ন তো আরও বেশি হবে, ভালো হবে, আমরা ভালো টিচার হয়ে উঠব। এবার আমরা অনুশীলন চক্রটি একটু দেখে নিই ভালো করে। প্রথমে আমরা যে জিনিসটি পড়াবো সেটি সম্পর্কে পরিকল্পনা করব, কি পড়াবো সেই পরিকল্পনাটা আমরা পাঠদান করব। পাঠদান করার পরে আমরা আলোচনা এবং ফিডব্যাক নেব। যদি সব কিছু ঠিক থাকলো তো ঠিক থাকলো, যদি ভুল থাকে
আবার আমরা পুনর্পরিকল্পনা করব। যদি ঠিক থাকে তাহলে নতুনভাবে আমরা আরেকটি টপিক নিয়ে আলোচনা করব, যদি ভুল থাকে তাহলে সেই যে পূর্বে যে পরিকল্পনা করেছিলাম সেই পরিকল্পনার ত্রুটি ছিল বলেই তো আমরা ফিডব্যাক নিয়ে দেখলাম যে আমাদের পড়ানোর ত্রুটি বিচ্যুতি থেকে গেছে। তাহলে যদি ত্রুটি বিচ্যুতি থেকে যায় তাহলে আমরা কি করব, আবার সেই পরিকল্পনা পুনরায় করব। তার মানে পুরো পরিকল্পনা করব, পুরো পরিকল্পনা করে আবার পুনরায় শেখাবো, পুনরায় শেখানোর পরে আবার পুনরায় ফিডব্যাক নেব, ফিডব্যাক নিয়ে পুনরালোচনা করব, করার পরে যদি দেখি সব কিছু ঠিকঠাক আছে তো আবার নতুন টপিকে চলে গেলাম, যদি না হয় আবার পরিকল্পনা পাঠদানিভাবে চলতে থাকবে। এইভাবে যতক্ষণ না পর্যন্ত আমাদের ত্রুটি বিচ্যুতিগুলো দূর হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই সার্কেল ওয়াইজ কাজ করতেই থাকবো এবং একটা নতুন টপিক আনবো, যদি ঠিকঠাক হয়ে যায় আবার নতুন টপিক আনবো, সেই নতুন টপিক নিয়ে পরিকল্পনা, আবার পাঠদান, আবার ফিডব্যাক আলোচনা। এটা কিন্তু আমরা ক্লাসে বা স্কুলে বা যারা টিউশন পড়াই তারা কিন্তু সবাই কিন্তু এইভাবে করে থাকি। যে জিনিসটা পড়ানো হবে সেই জিনিসটা আমরা তাদের সামনে আলোচনা করি, সেখান থেকে ফিডব্যাক নিই, যদি তারা ঠিকঠাক ফিডব্যাক দিল বা পরীক্ষা নিয়ে দেখলাম যদি তারা ঠিকঠাকভাবে অ্যান্সার করতে পারছে তাহলে তো আবার নতুন টপিকে চলে গেলাম, নাহলে কি হয় পুনরায় সেই জিনিসটা কিন্তু আমরা আবার বোঝানোর চেষ্টা করি। এইভাবেই কিন্তু আমরা শিক্ষার্থীকে কিন্তু শেখাই। এখানে হলো NCERT, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, অনুশিক্ষণের ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেছেন। সেই সময়সীমা হচ্ছে পাঠদানের জন্য 6 মিনিট, ফিডব্যাকের জন্য 6 মিনিট, পুনঃপরিকল্পনার জন্য 12 মিনিট, আবার পুনরায় পাঠদানের জন্য 6 মিনিট, আবার পুনঃ ফিডব্যাকের জন্য 6 মিনিট। এইভাবে কিন্তু আমরা সময়সীমা নির্ধারণ করি অনুশিক্ষণের ক্ষেত্রে। এবার আমরা সংক্ষেপে অনুশিক্ষণের স্তর সমূহ সম্পর্কে একটু জেনে নিই। আপনারা একটু ভালোভাবে নোট ডাউন করে নেবেন, এখানে বোঝার কিছু নেই, খালি একটু দেখে নেবেন। অনুশিক্ষণের স্তরসমূহ হলো জেসি, ক্লিপ্ট এবং অন্যান্যদের অনুসরণ করে অনুশিক্ষণের 3টি স্তর আমরা পেয়েছি। তার মধ্যে হচ্ছে জ্ঞান অর্জন স্তর, দক্ষতা অর্জনের স্তর, সঞ্চালন স্তর। জ্ঞান অর্জনের স্তরে কি বলা হয়েছে, এই জ্ঞান অর্জন স্তরে শিক্ষার্থী শিক্ষণ দক্ষতার উপাদান ও তার বিশেষীকরণের সঙ্গে পরিচয় হন। এই পর্যায়ে তিনি দক্ষতা সম্পর্কে বিভিন্ন তথ্য ও জ্ঞান সংগ্রহ করে। কি দক্ষতা অর্জন করতে হবে, কিভাবে করতে হবে সেই সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করি, বা শিক্ষার্থীদের কিভাবে শেখাবো, কোথার থেকে আমরা তথ্য সংগ্রহ করব, এই স্তরে আমরা প্রথমে তাই করতে। জ্ঞান অর্জন স্তর মানে কি, যেভাবে পড়াবো, কিভাবে পড়াবো তার সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করব। তার জন্য যেখান থেকে সাহায্য নেওয়া দরকার, যার কাছ থেকে সাহায্য নেওয়া দরকার তার থেকে আমরা সাহায্য নেব। এছাড়া শ্রেণী শিক্ষণের ক্ষেত্রে এগুলোর ভূমিকা ও বিভিন্ন ধরনের আচরণগত উপাদানগুলোর সম্পর্কে জ্ঞান অর্জন করেন। এই স্তরে সাধারণত প্রতিপাদ্য দক্ষতার পর্যবেক্ষণ এবং তারপর তা বিশ্লেষণ ও আলোচনা করা হয়ে থাকে। এই সমস্ত জ্ঞান তারা বিভিন্ন বইয়ের পঠন পাঠন, অন্যান্য উপাদানসমূহর পঠন পাঠন, বিভিন্ন দক্ষতা প্রদর্শনের পর্যবেক্ষণ, শিখন দক্ষতাগুলোকে বিভিন্ন আচরণমূলক উপাদানে বিশ্লেষণ প্রভৃতির মাধ্যমে অর্জন করে থাকেন। 2 নম্বর দক্ষতা অর্জন স্তর। জ্ঞানার্জন পর্যায়ে শিক্ষার্থী শিক্ষকের সামনে যে প্রতিরূপ প্রদর্শন করা হয় তার ভিত্তিতে তিনি বিভিন্ন সংক্ষিপ্ত বা অনুপাট্টিকা প্রস্তুত করেন এবং অনুশিক্ষণ চক্রের মধ্য দিয়ে তিনি যে বিশেষ দক্ষতাটিকে পাণ্ডিত্য অর্জন করে তার সেই বিষয়ে অনুশীলন করেন। এখানে 3টি ধাপে কাজটি সম্পন্ন হয়: অনুপাঠ পরিকল্পনা, ফিডব্যাক ও অনুশীলন সেটিং। 3 নম্বর সঞ্চালন স্তর। এই পর্যায়ে শিক্ষার্থী শিক্ষক মানে কি ট্রেনি টিচার। এই পর্যায়ে শিক্ষার্থী শিক্ষক অনুশীলন পর্ব থেকে বাস্তব শিক্ষণের পর্যায়ে উপনীত হওয়ার বা সঞ্চালিত হওয়ার অনুশীলন করেন। এটি অপেক্ষাকৃত জটিল স্তর। এক্ষেত্রে অনুশীলন অপেক্ষা শ্রেণীর ছাত্র সংখ্যা, সময় এবং বিষয়বস্তু বৃদ্ধি করা হয়। এবার আমরা চলে যাই অনুশীলনের সুবিধাসমূহ। অনুশীলন বা মাইক্রো টিচিংয়ের সুবিধা এবং তারপরে আমরা অসুবিধাগুলো আলোচনা করব। 1 নম্বর সুবিধা, অনুশীলন কৌশল ভূমিকায়নে রূপায়ণ, শিক্ষকদের কর্মতালিকা প্রস্তুত ও শিক্ষণ দক্ষতার শিক্ষণ দান প্রভৃতি সহায়তাকারী। অনুশীলন দ্বারা সহজেই শিক্ষণের জটিল অংশগুলোকে সরলীকৃত করে প্রশিক্ষণ দেওয়া হয়। 3 নম্বর, নির্দিষ্ট সময়ে একটি মাত্র বিষয়ে দক্ষতার প্রশিক্ষণ দেওয়া হয় বলে দক্ষতার উপর পাণ্ডিত্য অর্জনও খুব সহজে করা যায়। 4 নম্বর, অনুশীলন গবেষণাগার অনুশীলন ও অভিজ্ঞতা অর্জনের ক্ষেত্র হিসেবে কাজ করে। বিজ্ঞানে যেমন প্রাথমিকভাবে এই গবেষণাগারে নিয়ন্ত্রিত পরিবেশে কোনো নির্দিষ্ট বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করার পর বাস্তব পরিবেশে তা প্রয়োগ করা হয়,
অনুশীলনের ক্ষেত্রেও এই সুবিধা আছে। তার মানে আমরা যেভাবে গবেষণাগারে কিছু পরীক্ষা নিরীক্ষা করি, করার পরে বাস্তবে সেটি প্রয়োগ করে দেখি যে সেই পরীক্ষা টরীক্ষাগুলো ঠিক আছে কিনা, ঠিক একই রকমভাবে অনুশীলনে আমরা কি করি, শিখি, দক্ষতা অর্জন করি, তারপরে সেগুলো আমরা বাস্তবে প্রয়োগ করে দেখি যে আমাদের শিক্ষণীয় বিষয়গুলো ঠিক আছে কিনা। তাহলে এটা সুবিধা। আগে আমরা শিখে গেলাম, ত্রুটি বিচ্যুতিগুলো যদি আগের থেকে আমাদের জানা থাকে তাহলে আমরা কীভাবে বাস্তব পরিস্থিতিতে গিয়ে আমাদের সুবিধা হবে। 5 নাম্বার, বারংবার অনুশীলন ও ফিডব্যাক প্রক্রিয়ার ফলে শিক্ষণকে সহজেই ত্রুটিমুক্ত করা সম্ভবপর হয়ে থাকে। তার মানে প্রথমে আমরা একটি টপিক পরিকল্পনা করলাম, পাঠদান করলাম, সেখান থেকে ফিডব্যাক নিলাম, নেওয়ার পরে যদি দেখি সব কিছু ঠিকঠাক আছে তাহলে তো হয়েই গেল। যদি ঠিকঠাক না থাকে পুনরায় আমরা কী করব, অন্যভাবে সেখান থেকে পড়াবো, অন্যভাবে পড়াবো, শেখাবো, তারপর দেখব তারা শিক্ষার্থীরা শিখছে কিনা। তাহলে এখানে ভুল ত্রুটিগুলো ট্রায়াল অ্যান্ড এরর থিওরিতে আমরা যেটা পেয়েছিলাম, বারংবার অনুশীলনের মাধ্যমে আমাদের কি বলে সমস্যাগুলো দূর করছিলাম। 6 নাম্বার, অনুশিক্ষণের শিখন দক্ষতাগুলোকে শিক্ষণ আচরণের সঙ্গে যুক্ত আকারে উপস্থাপন করা হয়। এগুলো সহজেই পর্যবেক্ষণ, নিয়ন্ত্রণ ও ব্যবহার করা যায়। 7 নাম্বার, অনুশীলনে ফিডব্যাক তাৎক্ষণিক ও সুনির্দিষ্ট প্রণালীবদ্ধ। 8 নাম্বার, এই প্রক্রিয়ায় ব্যক্তিগত বৈষম্যের উপর নজরদান করা হয়। এর ফলে ব্যক্তিগত ত্রুটি বিচ্যুতিগুলোর সম্পর্কে সচেতনতা প্রয়োগ করা অত্যন্ত সহজসাধ্য হয়। তার মানে মাইক্রো টিচিংটি কে দিচ্ছে? ট্রেনি টিচার। সে গিয়ে টিচিং দিচ্ছে, তার যে ব্যক্তিগত, এক সময় তো একজনই টিচিং দেবে বা মাইক্রো টিচিং একজনই তো দেবে, তাহলে তার উপরে আমরা নজর দিতে পারি এবং তার ভুল ত্রুটিগুলো, ব্যক্তিগত আচরণগত ত্রুটিগুলো সব কিছুই কিন্তু আমরা কিন্তু মুক্ত করতে পারি বা সমস্যার সমাধান করতে পারি বা ত্রুটিগুলো দূর করতে পারি। সেজন্য বলা হচ্ছে যে ব্যক্তি বৈষম্যের উপর নজর দেওয়া যায়। 9 নাম্বার, এই প্রক্রিয়ার দ্বারা সহজেই শিক্ষক তার আচরণ পরিমার্জন ও সংস্কার করতে সক্ষম হয়। কারণ আমরা শিক্ষকদেরও কিন্তু কিছু না কিছু আচরণের ত্রুটি বিচ্যুতি থাকে, সেগুলো কিন্তু শেখার মানে টিচিং নেওয়ার সঙ্গে সঙ্গে বা শিক্ষকতা দানের সঙ্গে সঙ্গে কিন্তু অনেক কিছু কিন্তু পরিবর্তন হয়। কীভাবে কথা বলতে হবে, শিক্ষার্থীদের সঙ্গে কীভাবে আচরণ করতে হবে, কীভাবে বোঝালে, বা সব দেখবেন সব টিচার আর ম্যাডামকে কিন্তু সব শিক্ষার্থীরা পছন্দ করে না। তার চারিত্রিক গুণাবলী, পড়ানোর ধরন, তার জ্ঞানের গভীরতা সব কিছু মিলে কিন্তু একজন শিক্ষককে ছাত্রছাত্রীরা পছন্দ করে। এগুলোও কিন্তু এই টিচিংয়ের দ্বারা কিন্তু পরিমার্জন, সংস্কার করা কিন্তু যায়। 10 নম্বর, শিক্ষার্থী শিক্ষকও এই প্রক্রিয়ায় তার বন্ধু দলের ত্রুটি বিচ্যুতির রেকর্ড রাখেন ও সেই কাজের সম্পর্কে তার মতামত প্রকাশ করতে পারেন। কারণ কি, যে মাইক্রো টিচিং দিচ্ছে তার সামনে কারা বসে আছে? তাদেরই তো বন্ধুবান্ধব বা তাদেরই তো দল, যারা টিচিং নিতে গেছে, ট্রেনিং নিতে গেছে, তারাই তো বসে আছে। সেজন্যই কিন্তু এই কথাটা বলেছে। এই পদ্ধতি শিক্ষার্থী শিক্ষকদের শিক্ষণ দক্ষতা সম্পর্কে দৃষ্টিভঙ্গিকে আরও সচ্ছল করে। এবার আমরা অনুশিক্ষণের অসুবিধা সমূহগুলো একটু জেনে নিই। অনুশিক্ষণের দক্ষতার উপর বিশেষ গুরুত্ব দান করা হয়। কিভাবে পড়াবো না পড়াবো তার উপরে বেশি দক্ষতা মানে নজর দেওয়া হয়। কিন্তু অনেক সময় শিক্ষণীয় বিষয়বস্তু অবহেলিত হয়ে থাকে। আমরা কি শেখাচ্ছি বা কীভাবে কী শেখাচ্ছি, যে বিষয়টি শেখাচ্ছি সেই বিষয়টির প্রতি আমাদের কতটা দক্ষতা আছে না আছে সেগুলো কিন্তু এখানে দেখা হয় না। আমরা কিভাবে পড়াচ্ছি, কি কি ইনস্ট্রুমেন্ট নিয়ে পড়াচ্ছি, ঠিকঠাক পড়াচ্ছি কিনা, আমাদের আচরণগত ঠিকঠাক আছে কিনা সেগুলোই শুধু দেখা হয়। আমাদের যে টপিকটি পড়াচ্ছি সেই টপিকটির যে গভীরতা সেটাও তো দরকার, সেটি কিন্তু দেখা হয় না। 2 নাম্বার, অনুশিক্ষণ অত্যন্ত সময় সাপেক্ষ, কারণ সমস্ত শিক্ষার্থীকে ছোট ছোট দলে ভাগ করে প্রশিক্ষণ দেওয়া হয়। সাধারণত শ্রেণীর সময়সীমার মধ্যে এটি সমাপ্ত করা সম্ভবপর হয় না। কারণ ত্রুটি বিচ্যুতি হলো, আবার পুনরায় আমরা পাঠ পরিকল্পনা করলাম, পুনরায় পাঠ দিলাম, আবার ফিডব্যাক নিলাম, এটি বারংবার হতেই যদি থাকে তাহলে তো সময়ের মধ্যে আমরা শেষ করতে পারবো না। তাই বলেছে এখানে। অনুশিক্ষণ প্রক্রিয়াটির পরিচালনার জন্য উপযুক্ত বিশেষ জ্ঞান সম্পন্ন তত্ত্বাবধায়ক বা শিক্ষক প্রয়োজন, যা অনেক সময়ই সরবরাহ করা সম্ভবপর হয় না। বিশেষ করে যে আমরা যে ট্রেনিং নিই, বিশেষ করে যে পাবলিক কলেজগুলো আছে, প্রাইভেট কলেজগুলো আছে, সেই ক্ষেত্রে সেখানে কিন্তু এই গণ্ডগোলগুলো হয়ে থাকে। সরকারি কলেজে শিক্ষকরা যারা থাকেন তারা অনেক প্রশিক্ষণপ্রাপ্ত এবং অনেক জ্ঞান সম্পন্ন। সব ক্ষেত্রেই যে তাই তা নয়, অনেক কলেজই আছে খুবই ভালো, প্রাইভেট কলেজ হওয়াতেও খুবই ভালো, কিন্তু বেশিরভাগ দেখতে পাওয়া যায় কম টাকা দিয়ে যে কোনো টিচার রিক্রুটমেন্ট করে দিচ্ছে, তার ফলে তাদের কতটা দক্ষতা আছে না আছে সেগুলো তারা খেয়ালই করে না। 4 নাম্বার,
অনুশিক্ষণ প্রক্রিয়াটি ব্যয়বহুল, কারণ এর জন্য দরকার অডিও, টেপ রেকর্ডার, ভিডিও ক্যামেরা এবং অন্যান্য বিভিন্ন ব্যয় সাপেক্ষ উপকরণ সামগ্রী। আপনারা বলুন তো, এই অনুশীলনের ক্ষেত্রে কেন অডিও, টেপ রেকর্ডার, ভিডিও ক্যামেরা এবং অন্যান্য বিভিন্ন জিনিস ব্যবহার করা হয়? কেন? কারণটা কি? আমরা যখন পড়াবো, আমার ভুল ত্রুটিগুলো কিন্তু পড়ানোর সময় কিন্তু আমরা বুঝতে পারি না, কিন্তু অন্য সময়ে আমার রেকর্ডেড ভিডিওগুলো যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারি অনায়াসে যে আমরা সেই জায়গায় কি ভুল করেছিলাম। তাহলে অনায়াসে কিন্তু সেই ভুলগুলো কিন্তু আমরা শুধরে নিতে পারি। অন্যের মুখ থেকে শুনলে হয়তো আমাদের খারাপ লাগতে পারে, অনেকে হয়তো ঠিকঠাক নাও বলতে পারে, কিন্তু আমার ভিডিও, আমার পড়ার ভিডিও যদি আমি নিজে দেখি তাহলে কিন্তু অনেকটা আমি বুঝতে পারবো যে কিভাবে পড়ালে বা আরও কিভাবে আমি উন্নত করতে পারবো। উদাহরণ হিসেবে যদি বলি, যে আপনাদের সামনে যে আমি ভিডিওগুলো বানাচ্ছি, প্রথম যে ভিডিওগুলো আছে, যেভাবে আমি পড়াতাম, আপনাদের যেভাবে ভিডিও ইউটিউবে পাবলিশ করতাম, ইউটিউব বা ফেসবুকে পাবলিশ করতাম, আমার এখন বর্তমানে সেই ভিডিওগুলো দেখলে ভালো লাগে না। সেই ভিডিওগুলো সেই সময় হয়তো ভালো লেগেছে, কিন্তু বর্তমানে কিন্তু ভালো লাগে না, কারণ সেই সময় পড়ার ধরন, আরও অনেক কিছু হয়তো সমস্যা ছিল আমার মধ্যে। আর এখন যে ভিডিওগুলো বানাচ্ছি, আজ থেকে 2-4 বছর পরে সেই ভিডিওগুলো যদি দেখি, এই ভিডিওগুলো যদি 4-5 বছর পরে দেখি, তখন হয়তো এই ভিডিওগুলো আমার ভালো লাগবে না। সেই সময় আমার দক্ষতা আরও হয়তো ভালো হবে, ভালো নাও হতে পারে, কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকে সময়ের সঙ্গে সঙ্গে। 5 নাম্বার, শিক্ষক শিক্ষণের সংক্ষিপ্ত সময় তালিকার মধ্যে অনুশীলন প্রক্রিয়াটি আলোচনা করা প্রায় অসম্ভব। 6 নাম্বার, প্রক্রিয়াটি দীর্ঘ সময় ধরে চলে, কারণ এই প্রক্রিয়ার পূর্বে পর্যাপ্ত অনুশীলন প্রয়োজন হয়, তবে শিক্ষার্থীদের একঘেয়েমি আসতে পারে, বারংবার একই জিনিস দেখতে দেখতে একঘেয়েমি চলে আসতে পারে। 7 নাম্বার, অনুশীলনে একবার দক্ষতা অর্জন করার পর তার সংহতি সাধন অত্যন্ত কঠিন কাজ। 8 নাম্বার, অনুশীলনকে এককভাবে অনুশীলন করা সম্ভবপর নয়, এর সঙ্গে অন্যান্য শিক্ষণ দক্ষতা সমূহ যেমন ভূমিকায়ন, পারস্পরিক প্রতিক্রিয়া বিশ্লেষণ প্রভৃতি আলোচনাও কিন্তু অত্যন্ত আবশ্যক। ভিডিওটি এখানেই আমরা শেষ করছি, কিন্তু মনে রাখবেন, অনুশীলন হচ্ছে একটি শিখনের ছোট্ট ছোট্ট অংশে ভাগ করা। আমরা প্রকৃত বা বাস্তব পরিস্থিতিতে যখন গিয়ে পড়াবো, তার পূর্বে যে ট্রেনিং নিই, সেই ট্রেনিংয়ের ছোট্ট একটি অংশ মাত্র মাইক্রো টিচিং। এই মাইক্রো টিচিংয়ে আমরা অল্প অল্প করে ছোট ছোট অংশে ভাগ করে জিনিসগুলো শিখি, আমাদের দুর্বল জায়গাগুলোকে স্ট্রং করি, ভুল জায়গাগুলো নির্ভুল করি। এরপরে মাইক্রো টিচিংয়ে যদি আমাদের পারফরমেন্স ভালো হয়, তাহলে কিন্তু মাইক্রো টিচিংয়ের পরে কিন্তু আমাদের ম্যাক্রো টিচিং চলে আসে। ব্যাপ্ত পাট্টিকার মাধ্যমে ম্যাক্রো টিচিংয়ে আমরা অংশগ্রহণ করি, সেখানে আমাদের একটা পুরো ক্লাস নিতে হয়। সেই পুরো 40-45 মিনিটের ক্লাস নিতে হয়। সেই 40-45 মিনিট ক্লাসগুলো আমরা কিভাবে নিচ্ছি, শিক্ষার্থীদের সঙ্গে কিভাবে ইন্টারাক্ট করছি, বিষয়ের গভীরতা কেমন, কি কি টিচিং মেথড অ্যাপ্লাই করছি, ফিডব্যাক নিচ্ছি কিভাবে, সব কিছু কিন্তু সেখানে দেখা হয়। তাহলে এই মাইক্রো টিচিংয়ের পরে আমরা ম্যাক্রো টিচিং নিয়ে আলোচনা করব। ভিডিওটি আমরা এখানে শেষ করছি। আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।